সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্স এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী কেন প্রতিষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। এই প্রশ্নটি মাধ্যমিক প্রশ্ন 2024-এর একটি প্রশ্ন, যেটি যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2024-এ ছিল তারা এই প্রশ্নটি পেয়েছিল। পরবর্তী 2026-এর ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাথে সাথে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ এবং এসিকিউ পেয়ে যাব। দেখো, এখানে কথাটি রয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী। যেহেতু আমাদের অধ্যায়টিতেই বলা রয়েছে যে 20 শতকে ভারত কৃষক, শ্রমিক ও বামপন্থী মতাদর্শ, বামপন্থী আন্দোলনের কথা আলোচনা করা হয়েছে, সেই থেকেই এই টপিকটি বা এই যে প্রশ্নটি কংগ্রেস সমাজতন্ত্রী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কংগ্রেস সমাজতন্ত্রী এটি দুটি মতবাদ নিয়ে গঠিত। দুটি মতবাদ কি? একটি তো কংগ্রেস, যেটি 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস, ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল। সাথে সাথে বামপন্থী মতবাদ, 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়ের দ্বারা বা মানবেন্দ্রনাথ রায়ের হাত ধরেই ভারতবর্ষে বামপন্থী মতাদর্শের সূত্রপাত হয়েছিল। এই দুটি মতাদর্শের একসাথে মিলিত রূপ হলো কংগ্রেস সমাজতন্ত্রী দল। অর্থাৎ কংগ্রেসের মধ্যেই একদল মানুষের বা একদল যুব সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, যারা সাথে সাথে কংগ্রেসের মতবাদের সাথে সাথে বামপন্থী মতবাদ দ্বারাও আকৃষ্ট হয়েছিল। কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দ বা নেতাবৃন্দ ছিলেন, কে? গান্ধীজি, জওহরলাল নেহেরু, এরা খুবই উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তি ছিলেন, যার মধ্যে গান্ধীজির নাম আমাদের প্রত্যেকেরই, স্বদেশী আন্দোলন বা আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি আমাদের অতি পরিচিত একজন ব্যক্তি, যার মূল আদর্শের মধ্যে কি ছিল? অহিংসা এবং সত্য, এটি ছিল মূল আদর্শ। সাথে সাথে গান্ধীজি কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তিনি একটি মতের উপর নির্ভর করেছিলেন, যেখানে তিনি সম্পূর্ণ স্বাধীনতার কথা কখনোই বলেননি। পরবর্তীকালে তিনি যখন ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত করেছিলেন, তখন তিনি সম্পূর্ণ স্বাধীনতা এই মতটিকে গ্রহণ করেছিলেন। তার আগে পর্যন্ত কিন্তু তিনি সম্পূর্ণ স্বাধীনতার যে মতবাদ সেটিকে তিনি গ্রহণ করেননি। তিনি চেয়েছিলেন ব্রিটিশরা ভারতবর্ষে থাকুক, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের পূর্ববর্তী, অর্থাৎ যখন তিনি ভারতের রাজনৈতিক আন্দোলনে সবে পদার্পণ করেছিলেন, সেই সময়কালে তার মতামত ছিল যে ব্রিটিশরা ভারতবর্ষে থাকুক, তারা ভারতবর্ষে শাসন করতে পারে, কিন্তু তারা ভারতীয়দের ওপর যে অত্যাচার করছে, যে সীমাহীন অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, তার পরিমাণ কম করে তারা ভারতবর্ষে শাসন করতে পারে। অর্থাৎ তারা গান্ধীজি সম্পূর্ণ শাসনের কথা, সম্পূর্ণ স্বাধীনতার কথা বলেননি। কিন্তু এই যে কংগ্রেস এবং বামপন্থীর যে মিলিত রূপ কংগ্রেস সমাজতন্ত্রী দল, এরা চেয়েছিল যে সম্পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ এরা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রত্যেকটি ক্ষেত্র থেকেই সম্পূর্ণ স্বাধীনতার দাবি করেছিল। এটাই ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল মতামত বা মূল উদ্দেশ্য, যে তারা সম্পূর্ণ স্বাধীনতার উপর ভিত্তি করেই তাদের দলটিকে তৈরি করার চেষ্টা করেছিল। এই কংগ্রেসের মধ্যেই, কংগ্রেস থেকে বেরিয়ে এসে কিন্তু তারা কখনোই এই দলটি প্রতিষ্ঠার চেষ্টা করেনি, যেখানে তারা কংগ্রেসের সাথে সাথে বামপন্থী মতামতকেও গ্রহণ করেছিল। এর মধ্যে দুজন ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন, তারা জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল স্থাপনে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। জওহরলাল নেহেরু 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে তিনি সম্মুখ ভাগে আসা শুরু করেছিলেন বা প্রধান ভাগে আসা শুরু করেছিলেন। আচ্ছা, এই কংগ্রেসের যে অধিবেশন, এটি কি না, কংগ্রেস, যে ভারতীয় কংগ্রেস দল স্থাপিত হয়েছিল, তারা প্রত্যেক বছর একটি আয়োজন করত বা সভার আয়োজন করত, যেখানে তারা ভারতের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত, যার মধ্য দিয়ে ভারতীয়দের জাতীয়তা বোধের উন্মেষ ঘটতে পারে। দেখো, একটি জিনিস লক্ষ্য করার বিষয়, যে ভারতীয় কংগ্রেসের যে অধিবেশন ঘটতো, সেখানে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক বিষয়ের উপর আলোচনা করা হতো। অর্থনৈতিক বিষয়টি কিন্তু এখানে ছিল না, অর্থনৈতিক বিষয়ে তারা কোনরূপ আলোচনা করতো না। আরেকটি কথা, আমরা যখন চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম, সেখানে 1858 খ্রিস্টাব্দের মহারানীর ঘোষণাপত্রে আলোচনার সময় আমরা বলেছিলাম
যে তারা রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে ভারতীয়দের স্বাধীনতা প্রদান করছে। সেখানেও কিন্তু এই অর্থনৈতিক বিষয়ের যে স্বাধীনতার কথাটি সেটি কিন্তু ছিল না। অর্থাৎ এই জায়গাটি আমাদের পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে তারা যে ভারতকে অর্থনৈতিক দিক থেকে পরাধীন করে রেখেছিল সেটা কিন্তু কংগ্রেস খুব সহজে মেনে নিয়েছিল। সে জায়গা থেকে তারা রাজনৈতিক এবং সামাজিক বিষয়টিকেই আলোচনা করত। তারা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি কি রয়েছে সেই বিষয়ে কোনরূপ আলোচনা করত না। যে কারণে এই কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পূর্ণ বিষয়টি একটি আলোচনার ক্ষেত্র বা আলোচনা সভা গঠনের চেষ্টা করেছিল। তিনটি বিষয়কে কি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক তিনটি বিষয়কেই তারা গুরুত্ব দিয়েছিল। এটিই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাহলে জওহরলাল নেহেরু কংগ্রেসের 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের মধ্য দিয়ে তিনি এই সমস্ত কিছুর সামনে আসা শুরু করেছিলেন। তিনি তার গ্রন্থ ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়ান লীগ 1928 খ্রিস্টাব্দে তিনি এটি প্রকাশ করেছিলেন এবং সেখানেও তিনি এই সমস্ত কিছুর আলোচনার কথা বলেছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তিনি একটি লাইন বা উক্তি দিয়েছেন, দ্য ট্রু সিভিল আইডিয়াল ইজ দ্য সোশ্যালিস্ট আইডিয়াল, দ্য কমিউনিস্ট আইডিয়াল। অর্থাৎ একটি সিভিল আইডিয়ালের মূল দুটি জিনিস কি না সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট দুটোকেই মিলিতভাবে একটা সত্যিকারের সিভিল আইডিয়া গড়ে উঠতে পারে, যেটি তিনি 1933 সালে এই উক্তিটি লিখেছিলেন। সাথে সাথে তিনি হোয়েদার ইন্ডিয়া গ্রন্থে সামাজিক ও অর্থনৈতিক সাম্য স্থাপনের জন্য শ্রেণী শোষণের উচ্ছেদ জানিয়েছিলেন। দেখো এখানেও তিনি উল্লেখ করে দিয়েছেন যে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে সাম্য স্থাপন, একতা স্থাপন, সকল মানুষকে সমান অধিকার স্থাপন, কোন কোন বিষয় সামাজিক এবং অর্থনৈতিক বিষয়, সেই সাম্য স্থাপনের জন্য তিনি শ্রেণী শোষণের উচ্ছেদ জানিয়েছিলেন। অর্থাৎ শ্রেণী শোষণটা কি না যে জমিদার এবং মহাজন শ্রেণী দরিদ্র কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে, সেই শ্রেণী শোষণের উচ্ছেদের কথা তিনি জানিয়েছিলেন। তাহলে এখানে আমরা আলোচনা করে নিলাম জওহরলাল নেহেরুর গুরুত্ব কি ছিল। এরপরে কি রয়েছে না সুভাষচন্দ্র বসুর গুরুত্ব। এই দুইজন ব্যক্তি ছিলেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কংগ্রেস সমাজতন্ত্রী দলের মধ্যে। সুভাষচন্দ্র বসু এই অহিংসা এবং এই যে সাধারণভাবে আন্দোলন মিছিলের মধ্য দিয়ে যে স্বাধীনতার চেয়ে নেওয়া সেই মতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি যুদ্ধের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। গান্ধীজির যে মত অনুযায়ী তিনি স্বাধীনতা ভিক্ষা চেয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, স্বাধীনতা ব্রিটিশদের থেকে চেয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, সুভাষচন্দ্র বসু কিন্তু সেই মতে তিনি চলেননি। তিনি চেষ্টা করেছিলেন লড়াই করার মধ্য দিয়ে যে অধিকার সেটিকেই তিনি নিয়ে নিতে চেষ্টা করেছিলেন। তারও মত ছিল এই সামাজিক অর্থনৈতিক অধিকারটিকে নিয়ে নেওয়া। তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠনের প্রেক্ষাপট কি ছিল না কংগ্রেসের যে সমস্ত অন্যান্য নেতারা ছিলেন তারা এই জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসুর যে মতামত সেটিকে তারা সাপোর্ট করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। তারা প্রথমে মনে করেছিল যে গান্ধীজির যে মত সেটি সঠিক মত। কিন্তু 1930 সালে আইন অমান্য আন্দোলন যখন হঠাৎ করে স্থগিত করা হয়েছিল, সমগ্র ভারতবর্ষ জুড়ে যখন মানুষেরা আইন অমান্য আন্দোলনে যোগ দিতে শুরু করেছিল, কিন্তু কিছু কারণের জন্য যখন হঠাৎ করে 1930 সালে আইন অমান্য আন্দোলনকে স্থগিত করা হয়েছিল তখন অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল। কংগ্রেসের অভ্যন্তরে যে সমস্ত নেতারা ছিলেন তারা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। যে কারণে 1934 সালের মে মাসে আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে পাটনায় নিখিল ভারত সমাজতন্ত্রী দল স্থাপন হয়েছিল। কার সভাপতিত্বে? আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে। কত সালে? 1934 সালে। কোন দল না নিখিল ভারত সমাজতন্ত্রী দল। এখান থেকে কিন্তু কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়নি। এই দুটি প্রতিষ্ঠান কিন্তু সম্পূর্ণ আলাদা। একটি কংগ্রেস সমাজতন্ত্রী দল আর একটি নিখিল ভারত সমাজতন্ত্রী দল। যেটিকে বলা হয়ে থাকে সবেমাত্র মূল বা শেকড়ে স্থাপন করা হয়েছিল সমাজতন্ত্রী দলের। কোথায় না পাটনাতে, যেটি বর্তমানে বিহারে অবস্থিত। বিহারের পাটনাতে এই নিখিল ভারত সমাজতন্ত্রী দলের স্থাপন করা হয়েছিল। এর অন্যান্য সদস্য কে ছিলেন? রামমোহন লোহাইয়া, FH আনসারি, অচ্যুত পট্টবর্ধন, কমলা দেবী চট্টোপাধ্যায়। এই নামগুলি আমাদের মনে রাখা প্রয়োজন। এখান থেকে আমরা এসএকিউ প্রশ্ন পেয়ে যেতে পারি যে নিখিল ভারত সমাজতন্ত্রী দলের সদস্য কারা ছিলেন। কারা কারা ছিলেন? রামমোহন লোহাইয়া, MH আনসারি, অচ্যুত পট্টবর্ধন, কমলা দেবী চট্টোপাধ্যায়। তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সূচনা 1934 সালের 23শে অক্টোবর বোম্বাই শহরের আনুষ্ঠানিকভাবে এই কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয়েছিল। এর তিনটি মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। সেগুলি কি কি না জাতীয় আন্দোলনের প্রাথমিক লক্ষ্য হলো স্বাধীনতার জন্য লড়াই।
অর্থাৎ গান্ধীজি যে অর্ধ স্বাধীনতার কথা বলেছিলেন, তিনি যে পূর্ণ স্বাধীনতার দাবি করেননি, সেটি তারা এখানে তুলে ধরেছিল। এই অর্ধ স্বাধীনতার কার মন্তব্য ছিল? না গান্ধীজি। গান্ধীজি যে অর্ধ স্বাধীনতার কথা বলেছেন সেটাকে কিন্তু তারা এখানে খণ্ডন করেছিল। কি উল্লেখ করেছিল? জাতীয় আন্দোলনের প্রাথমিক লক্ষ্য হলো স্বাধীনতার জন্য লড়াই, পূর্ণ স্বাধীনতা, যেটি আমাদের কেবলমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, অর্থনৈতিক বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছিল। দ্বিতীয় কি না, সমাজতন্ত্রের লক্ষ্য হলো উত্তরণের প্রয়োজনীয় শর্ত জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ কি তা তো আমরা আলোচনা করেছিলাম, যে মানুষের জাগরণ ঘটানো নিজের দেশের সম্পর্কে, দেশীয় বস্তু বা জিনিসের সম্পর্কে, সেই জাতীয়তাবাদেরই উত্তরণ ঘটানোর কথা বলা হয়েছে সমাজতন্ত্রী দলের মধ্যে। 3 নম্বর কি না, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের স্রোতে সমাজতন্ত্রের আদর্শ রূপায়িত করা। অর্থাৎ যে সাম্রাজ্যবাদ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে সমস্ত আন্দোলনগুলি গড়ে উঠেছিল, তার মধ্যেই সমাজতন্ত্রের আদর্শকে স্থাপন করা, সেই সমস্ত আন্দোলনগুলির মধ্যেই সমাজতন্ত্রের আদর্শকেও প্রতিস্থাপিত করা। শেষ পর্যায়ে দেখে নিও যে জয়প্রকাশ নারায়ণ উল্লেখ করেছেন, এই সমাজতান্ত্রিক মতাদর্শ কংগ্রেস গ্রহণ না করলেও তারা কিন্তু কংগ্রেস ছেড়ে চলে যাবেন না। অর্থাৎ তারা কংগ্রেস ত্যাগ করতে চাননি, তারা তাদের মতামতটিকে কংগ্রেসে স্থাপন করতে চেয়েছেন। আরেকটি যেটি কথা হলো, এখানে জওহরলাল নেহরু উল্লেখ করেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক সাম্য স্থাপনের জন্য শ্রেণী শোষণের উচ্ছেদ প্রয়োজন। এর বিরোধিতা কিন্তু করেছিলেন গান্ধীজি এই উক্তিটির। কেন না, গান্ধীজি মার্ক্সবাদী মতাদর্শে তিনি কখনোই সাপোর্ট করেননি বা তার কখনো তিনি পক্ষ নেননি। মার্ক্সবাদী মতাদর্শে শ্রেণী শোষণের কথা বলা হয়েছিল। মার্ক্সবাদী মতাদর্শ কি সে সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করে নেব। মার্ক্সবাদী মতাদর্শের স্থাপনা কে করেছেন? না কার্ল মার্ক্স। তো গান্ধীজি এই শ্রেণী শোষণ, যেটি মার্ক্সবাদী মতাদর্শের উপর ভিত্তি করেছিল, সেই শ্রেণী শোষণের কখনোই তিনি সাপোর্ট করেননি বা সেটিকে তিনি মেনে নেননি। অর্থাৎ এই সম্পূর্ণ ভিডিওটির মধ্য দিয়ে আমরা আলোচনা করে নিলাম যে কংগ্রেস সমাজতন্ত্রী দল কি, তার মতামত বা তার মতাদর্শ কি ছিল, তার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ কে ছিলেন, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোস, এবং এই দল গঠনের প্রেক্ষাপট বা যে মূল ভূমিকা সেটি কি ছিল, এই দলের সূচনা বা উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি ছিল, এবং শেষ পর্যায়ে গান্ধীজির যে তিনি যে জওহরলাল নেহরুর মতামতকে খণ্ডন করেছেন সেটিও আমরা আলোচনা করেছিলাম। এই সম্পূর্ণ ভিডিওটি থেকে একটি লং কোশ্চেন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এই ধরনের একটি প্রশ্ন তো পেয়ে যেতে পারি। সাথে সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দলে জওহরলাল নেহরুর গুরুত্ব ও সুভাষচন্দ্র বসুর গুরুত্ব কি ছিল, এরূপ একটিও প্রশ্ন আমরা কিন্তু পেয়ে যেতে পারি। এখান থেকে অনেক এমসিকিউ এসএকিউ প্রশ্নও কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো। এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।